নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের দিন যে ভিডিও পোস্ট করেছি, ছোট ছোট ঘটনা, আপনাদের ভালো লেগেছে, তবুও অনেক কমেন্ট পেয়েছি। আর কিছু দু একটা ঘটনা এখনও রয়েছে, মানে রয়ে গেছে আমার কাছে, সেগুলো অন্য কোনো একটা সময় আপনাদেরকে শোনাবো। তো যাই হোক, আশা করছি মৌসুমীর খুব ভালোই লেগেছে, দেখেছে, সে ফলো করেছে। তো যাই হোক, আজকে যে ঘটনাটা পেয়েছি বা বলতে চলেছি, অনেক দিন বাদে বা আপনাদের অনেক দিন শোনাতে পারি না। আমার সেই মাসিমা, মাসিমা যে রয়েছেন, আমার বাড়ির কাছেই থাকেন উনি, মাসিমার যাদের বাড়ি থাকেন সেই দাদা ভাই, ওই দাদা ভাই কিন্তু আমাকে এই ঘটনাটি জানালেন। তো সেই মতো ওই দাদাভাইয়ের বলা একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ঘটনাটি দাদাভাই কোথা থেকে পেয়েছেন? দাদাভাইয়ের এক বন্ধু থাকেন হচ্ছে আলিপুরদুয়ারে। তো উনি এই ঘটনাটা দাদাভাইকে বলেছেন কারণ জানেন যে দাদাভাই বিভিন্ন ঘটনা সংগ্রহ মানে করতে থাকেন এবং আমাকে দেবে বলেন। তো সেই কারণে উনি আর কি শেয়ার করেছেন বন্ধুকে। তা এই ঘটনাটি যে সময়কার, সেই সময়টা হচ্ছে মানে করোনা শুরু হচ্ছে সেই সময়টা। তো ওখানে ওনারা ওই স্থানীয় যারা আছেন আর কি, আমি একটুখানি টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ ওই এক্স্যাক্টলি নাম এবং টাইটেলটা বলা বারণ আছে আমার। তো ধরুন দে বাবু, হ্যাঁ, জয়ন্ত দে। তো ওই দে বাবু উনি প্রাইভেট ফার্মেই চাকরি করেন, অবস্থা যে খুব ভালো তা নয়। তো উনি ওই বরাবরই থাকতেন ভাড়া বাড়িতে। তো তারপরে উনি একটা ওই করোনার ঠিক আগে উনি একটা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কেনেন। এবারে এই যে সেকেন্ড হ্যান্ড যে ফ্ল্যাটটা কেনেন উনি, ফ্ল্যাটটার কন্ডিশন ভীষণ ভালো। আর উনি পুরো সুন্দরভাবে রিনোভেট করে নিয়েছেন, সারিয়ে বা যেগুলো টুকটাক একটু কিছু খারাপ ছিল সেই জায়গাগুলো ঠিকঠাক করে নেওয়া, মেরামতি করে নেওয়া বা রং টং করা, এই সমস্ত করিয়ে নিয়ে তখন কিন্তু একটা রব যে এই বোধহয় এবার কিছু একটা হবে, দেশে একটা কিছু হবে, এই কিছু একটা খারাপ রোগ আসছে, এরকম মানে বলা হচ্ছে আর কি। সেই সময় উনি এই ফ্ল্যাটটা কেনেন এবং গৃহপ্রবেশ করে জাস্ট ওনারা ওই ফ্ল্যাটে ঢোকেন, সাথে সাথে কিন্তু করোনা শুরু হয়ে যায়। তো এই সিচুয়েশনের মধ্যে ওনারা কিন্তু ফ্ল্যাটটা কেনেন। আপনাদেরকে আমি বললাম করোনা শুরু হয়ে যায়, করোনা তো শুরু হয়েই ছিল, লকডাউনটা শুরু হয়ে যায়। তো যাই হোক, এবারে কি লকডাউনে বুঝতেই পারছেন, এদিক যাওয়া ওদিক যাওয়া ভীষণভাবে একটা রেস্ট্রিকশনের মধ্যে আমরা প্রত্যেকেই এসে গিয়েছিলাম। তো সেই কারণে ওরাও তাই এদিক ওদিক যাওয়া, ঘোরাফেরা, বেড়ানো, এই ব্যাপারগুলো তো পুরো বন্ধ হয়ে যায়। তো স্বামী স্ত্রী আর ওনাদের একটা মেয়ে আছে, ওই 17-18 বছরের একটা মেয়ে আছে। তো ওই তিনজন মানুষ এবার 24 ঘন্টা ফ্ল্যাটের মধ্যে ভালো লাগছে না, তারপরে একটা নতুন জায়গায় এসছে, কিন্তু আশেপাশের নেবাররা কিন্তু খুবই আলাপি এবং তারা কিন্তু মাঝে মধ্যেই এসে খোঁজ নেওয়া বা তাদের বাড়িতে এদেরকে যেতে বলা, এই ব্যাপারগুলো কিন্তু চলছে। এবং ওনারা ফিল করেন যে ওনাদের নেবাররা কিন্তু ভীষণ মানে ভালো। কিন্তু একটা অদ্ভুত জিনিস ওনারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ নোটিস করে, মেয়ে সব জায়গায় যেত না, সেটা হচ্ছে কারো বাড়িতে গেলে আসুন 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 আসুন, যেমন মানে অভ্যর্থনা আমরা করি, ডেকে বসানো, আপনারা তো নতুন এসছেন, কেমন লাগছে জায়গায়, এই সমস্ত কথাবার্তার শেষে কিন্তু একটা কথা, ফ্ল্যাটটাকে কেমন লাগছে, হ্যাঁ, আচ্ছা বলুন তো আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? খালি এই কথাটা কিন্তু সব কথার সার কথা, এই একটা কথা যে ফ্ল্যাটে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? তো এরা বলছে না না, অসুবিধা কেন হবে, আমরা তো খুব ভালোই আছি, হ্যাঁ মোটামুটি। যাই হোক, ওরা তো
থাকতে লেগেছে। তো ওদের তখন অবধি কোনো রকম কোনো অসুবিধা হয়নি, কিন্তু ওরা কিন্তু নিজেরা হাজব্যান্ড ওয়াইফ বাড়িতে এসে চিন্তা করেছে বা আলোচনা করেছে যে সবই ঠিক আছে। এই প্রশ্নটাও খুব যুক্তিযুক্ত যে এখানটা নতুন জায়গা, তো আপনাদের কেমন লাগছে, ঠিক আছে, কিন্তু ফ্ল্যাটটা কেমন লাগছে সেটাও ঠিক আছে, মানলাম যে নতুন ফ্ল্যাটে এসছি। কিন্তু তখন ভদ্রলোক আবার ভদ্রমহিলাকে বলছে যে দেখো, আমরা তো ফ্ল্যাটটা পছন্দ করেই কিনেছি, এই প্রশ্নটা কি খুব জাস্টিফাইড এই প্রশ্নটা? তখন উনি বলছেন যে না, তবুও নতুন ফ্ল্যাটে এসছি, ফ্ল্যাটটা কেমন লাগছে জিজ্ঞাসা করলেন। কিন্তু লক্ষ্য করে দেখো, সব শেষে কিন্তু প্রত্যেকেরই একটা কথা, ঘুরিয়ে ফিরিয়ে এই কথাটা যে ওই ফ্ল্যাটে কোনো অসুবিধা হচ্ছে না তো। এটা কীরকম ব্যাপার? এরা কিন্তু দুজনে মিলে, স্বামী স্ত্রী মিলে আলোচনা, এটা একটা কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বলা চলে। তো যখন সেই পুরোপুরি লকডাউন ঘোষণা হয়ে গেল, তখন তো মানুষ কোথাওই যেতে পারছে না, 24টি ঘন্টা ঘরে বন্দি অবস্থা। আর আপনাদের যেটা আমি বলতে ভুলে গেছি, এই যে সেকেন্ড হ্যান্ড যে ফ্ল্যাটটা ওনারা কিনেছেন, এটা একটা আবাসনের মধ্যে কিন্তু, হ্যাঁ। তো যাই হোক, এবারে একদিন তখন কি হলো, এই ভদ্রলোক আর ভদ্রমহিলা না ভোরবেলা অনেক ভোরে উঠে পড়তেন, এবং একটু যেহেতু নিজেদের একটু বয়স হয়েছে, মানে বললাম তো একটা 18 বছরের মেয়ে রয়েছে, এনারা বলতেন যে ভাবছেন যে একদম বাড়িতে বসার শরীর হয়ে যাচ্ছে। তো দেখতেন যে ক্যাম্পাসে অনেক লোক হেঁটে চলে বেড়ায়, এনারাও কিন্তু স্বামী স্ত্রী ওই নিচে নেমে ওই ক্যাম্পাসে হাঁটাহাঁটি করতেন, এবং সবাই ওদের সাথে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তো বললাম শুরু থেকেই করে রেখেছিল। তো বিভিন্ন রকম গল্প হতো, আলোচনা হতো, সবাই মিলে হাঁটা হতো। কিন্তু তারও মধ্যে এতদিন থাকা হয়ে গেছে, প্রায় মাস 2-3 হয়ে গেছে, তার মধ্যেও কিন্তু মাস 2 তো হয়েইছে বটে, কেউ কেউ হঠাৎ করে এই কথা ও কথা হতে হতেই হঠাৎ করে হয়তো ভদ্রমহিলাকে বললো, আচ্ছা আপনারা যে ফ্ল্যাটে রয়েছেন ভালো রয়েছেন তো, কোনো অসুবিধা হচ্ছে না তো? তো এরকম, তো এনারা তখন হয়তো মজা করে বলছি যে কি অসুবিধার কথা বলছেন বলুন তো? না, কি আর অসুবিধা, আপনারা নতুন এসছেন ওই জন্য জিজ্ঞাসা করছি। তো যাই হোক, এবারে একদিন ওরকম যখন বাইরে পাইচারি করছে, তো মেয়ে তো সেই ঘরে রয়েছে, তো ঠিক আছে, একটা বড় ছেলে বা মেয়ে সে ঘরে রয়েছে, অসুবিধা কী আছে? স্বামী স্ত্রী বেরিয়ে করছে, পাইচারি করছে। তো এবার হচ্ছে কি, ওই ওনারা মেয়েকে লক মেরে ওনারা করেছেন, মানে বেরিয়ে এসছেন। এবার যখন ওনারা ঘরে ঢুকেছেন আর কি, খুলে, দরজা খুলে ওনারা দেখছেন যে ডাইনিংয়ের মধ্যে মেয়ে অজ্ঞান হয়ে পুরো পড়ে রয়েছে। তো এটা দেখে তো অবাক, হ্যাঁ, মা আগে ঢুকে দেখছে অত বড় মেয়ে পড়ে রয়েছে এরকমভাবে, কোনো হুঁশ নেই শরীরে, কোনো সাড় নেই। তখন বাবাও এসে ঢুকেছে, তারপরে দেখছে যে মাথায় লেগেছে, মাথার তো পেছনের দিকটা ফুলে রয়েছে। তো অবাক হয়ে গেছে যে কি করে মেয়ে পড়ে গেল এরকম, হ্যান ত্যান। তো মুখে চোখে জল টল দিয়ে অনেক কষ্ট করে টানতে টানতে ঘরে কোনোভাবে, বড় মেয়ে তো, তাকে মানে বেডরুমে নিয়ে বিছনায় শোয়ানো, স্বামী স্ত্রী মিলে কোনোভাবে তো মেয়েকে কোলে করে তুলে নিয়ে গিয়ে শুইয়েছে। তারপরে তো মুখে চোখে জল টল দিয়ে অনেকক্ষণ বাদে মেয়ের একটু করে করে সাড় ফিরছে শরীরে। তারপরে যাই হোক, তারপরে তো যখন চোখ পেলে তাকালো, ফ্যাল ফ্যাল করে মার মুখের দিকে তাকাচ্ছে, বাবার মুখের দিকে তাকিয়ে আছে, আর অজোরে কেঁদে যাচ্ছে। তো এরা বলছে, তুই কাঁদছিস কেন, কি হয়েছে তোর? মা এরকমভাবে আদর করে যেভাবে আমরা সন্তানকে বলি, কিন্তু সে কথা বলার মতো অবস্থায় নেই। তখন ভদ্রলোক বলে, যাও তো একটুখানি গরম করে একটু দুধ নিয়ে এসো তো। তা যাই হোক, দুধ টুধ খাওয়ানো হয়। তারপরে আস্তে আস্তে বলে যে তোমরা আমায় তো তালা মেরে বেরিয়ে গেছো, এবারে ডাইনিংয়ের ভেতর দিয়ে বেরিয়ে বাথরুমে যেতে হয় আর কি। এবার ও ঘুম থেকে উঠে নিয়ে দেখছে যে দরজা, বুঝতেই পেরেছে বাবা মা কাউকে দেখতে পাচ্ছে না, তো আর রোজই যায়, বেরিয়ে গেছে। এবার ওর ডাইনিংটা ক্রস করে ও বাথরুমে যাবে, হঠাৎ করে ওর চোখে পড়ে ডাইনিংয়ে খুব সুদৃশ্য একটা
ইয়ে আছে, বেসিন আছে। ওই বেসিনের মধ্যে ও পরিষ্কার দেখতে পায় একটা লোক ওখানে দাঁড়িয়ে আছে, যার পরনে একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট। এখনকার দেখবেন বাড়িতে আমাদের যারা পুরুষ মানুষরা আছেন, এই বারমুডা বলে সেরকম একটা হাফ প্যান্ট আর ওই গেঞ্জি পরা একটা লোককেও দেখতে পায়, যার কিন্তু বেসিনটাকে এইভাবে নাকি শক্ত করে জড়িয়ে ধরে আছে, আর তার মুন্ডুটা পুরো বেসিনের ভেতরে, মাথাটা পুরো বেসিনের মধ্যে ঢোকানো, আর দেহটা জাস্ট ওইভাবে ধরে আছে বলে কিন্তু দেহটা পুরো যেন সেই পুরো দেহটা ছেড়ে দিয়ে যেন মানে এরকমভাবে পুরো পড়ে রয়েছে বডিটা, হ্যাঁ। আর মাথাটা পুরো ঠিক মনে হচ্ছে কেউ চিপে বা চাপ দিয়ে বেসিনের মধ্যে মাথাটা ঢোকানো। এইটা যখন ও দেখে, এবার পুরো ফ্ল্যাটটা ফাঁকা, বাড়িতে কেউ নেই, বাবা মা নেই, ও প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো মেয়ে যখন এরকম জ্ঞান ফিরল, তারপরে এক দুদিন যাওয়ার পর মানে ওরা চিন্তা ভাবনা করছে অলরেডি যে মাথার পেছনে অস্বাভাবিকভাবে ফুলে রয়েছে, হ্যাঁ। তো যেহেতু ওইভাবে পড়ে গেছে, মানে এরমভাবে পড়েছে পুরো একদম, তো বলছে আমরা একটু ইয়ে করব, ডাক্তার দেখিয়ে নেব। তো ওই অবস্থায় বুঝতেই পারছেন, স্পেশাল পারমিশন করে ডাক্তার দেখানো হলো এবং মাথায় সিটি স্ক্যান হলো। তো খারাপ কিছু পাওয়া গেল না, ঠিকঠাকই আছে। তো ভদ্রলোক বলছে যে মেয়েকে যে মা তুই না ওই ঘুম চোখে যখন বেরিয়ে আসছিস কি দেখেছিস? মেয়ে তো সেটা মানতে নারাজ, পরিষ্কার বলছে আমি ওখানে দাঁড়িয়ে পড়ে আমি দেখতে পেয়েছি, কাজেই আমি যে হাঁটতে হাঁটতে এক ঝলক দেখেছি তা নয়, আর তখন আমার কোনো ঘুম ছিল না চোখে, কারণ আমি টয়লেটে যাচ্ছিলাম। আর ভদ্রমহিলা বলছে যে দেখো, একটা 17-18 বছরের মেয়ে, একটা বয়সের মেয়ে, সে এতটা ভুল বলবে? তা ভদ্রলোক তখন রেগে যান স্ত্রীর ওপর এবং রেগে গিয়ে বলেন যে আমি বলছি ও ভুলই দেখেছে, কিচ্ছু নেই, কিচ্ছু কোথাও নেই, আর ঠিক আছে, ও তো সুস্থ হয়ে যাবে, কোনো চিন্তারও কিছু নেই। তবে এই ব্যাপারগুলো কিন্তু আমি বারবার তোমাকে নিষেধ করে দিলাম, এই যারা আর কি পাড়া প্রতিবেশী আছে তাদের কাউকে কিচ্ছু বলার কোনো দরকার নেই, যেমন যেন সব ঠিকঠাক চলছে এটাই বোঝাও, কাউকে কিচ্ছু কি হয়েছে না হয়েছে কিচ্ছু বলার দরকার নেই। এবারে একদিনের ঘটনা যে এই যখন লকডাউন চলছিল, সবারই তো খুব দমবন্ধকর পরিস্থিতি হয়ে গিয়েছিল না। তো একদিন ওই ভদ্রলোক ওই ডাইনিংটায় বসে বসে উনি সোফাতে পেপার পড়ছিলেন, পড়তে পড়তে ওই দুপুরের টাইম তো, একটু ভাত টাত খাওয়ার পর ওই যে একটুখানি তন্দ্রা মতো এসেছে, তো উনি ওখানটা ওই পড়তে পড়তে সোফাতে এলিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন। তা এদিকে মেয়ে বলছে আমার আর ভাল লাগছে না মা, আমি আর পারছি না, এইভাবে থাকা যায় দিনের পর দিন এইভাবে, যেমন অল্প বয়সী মেয়েরা তখন ইয়ে করছিল, মানে সব কিছুই তো বন্ধ, তারা যাবেটা কোথায়? তো তখন ওর মা বললো যে চল আমরা ছাদে ঘুরে আসি। প্রায়ই যায়, কিন্তু এরা তিনজনে মিলেই ছাদে যায়, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে তিনজনে মিলে বিকেলবেলাটা ছাদে ঘোরে। কি করবে, করার কিচ্ছু নেই। তো ওরকম ওরা মা মেয়ে দুজনে মিলে ছাদে চলে গেছে। এবার ভদ্রলোক যেহেতু ঘুমিয়ে পড়েছে, ভদ্রলোককে আর কিছু বলেনি, যে ঠিক আছে ও তো ডাইনিংয়েই বসে আছে, কোনো অসুবিধা নেই, দরজাটা টেনে দিয়ে ওরা ছাদে চলে গেছে। আমার দরজাটা কিন্তু তালা টালা কিচ্ছু মারেনি, হ্যাঁ, ছাদে গেছে। তো এবার ছাদে গেছে, ভদ্রলোক তো ওই সামনেই সোফায় উনি ইয়ে করেছেন, ঘুমিয়ে রয়েছেন। এবার যখন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, ওরাও বিকেলে ছাদে ঘুরছে, মা আর মেয়ে, এটা দেখছে ওটা দেখছে উঁচু থেকে, আর বাবা তো সোফাতে শুয়ে আছে, মানে ঘুমিয়ে পড়েছে। এবার যখন অন্ধকার অন্ধকার হয়ে আসছে, তখন না হঠাৎ করে ভদ্রলোকের মানে ঘুমটা ভেঙেছে, একদম ডিপ ঘুমিয়ে পড়েছিলেন, ঘুমটা ভেঙেছে। এবার তখন ডাইনিংয়ের মানে আলোর যে পরিস্থিতিটা, সেটা হচ্ছে কি একটা আলো আঁধারি হয়ে রয়েছে, কারণ সন্ধে লেগে আসছে। আর উনি না ওই বেসিনটার পুরো কোনাকুনি ওই সোফাটা পাতা, ওটায় উনি বসেছেন। তো যেই মানে শুয়েছিলেন, এবার যে উঠে বসেছেন, চোখটা পুরো কোনাকুনি ওই বেসিনের ওপর পড়েছে।
সাথে সাথে উনি দেখতে পান যে ওই রকম একটা গেঞ্জি পরা, হাফ প্যান্ট, ঠিক মেয়ে যেরকম বলেছিল ওই রকম মাথাটা ওই বেসিনের মধ্যে মনে হচ্ছে কেউ ঠুসে দিয়েছে, আর দেহটা পুরো ওরকমভাবে যেন দেহে কোনো সার নেই, দেহটা জাস্ট একটা মাটির উপর পড়ে আছে, এই রকম একটা অবয়ব কিন্তু উনি দেখতে পান। এবং কিছুক্ষণ উনি কিন্তু দেখতে পেয়ে উনি চুপ করে বসে থাকেন, এবং তখনই মাথায় আসে, আরে ও বলেছিল না মেয়ে ওরকম কথা বলেছিল না। এইবার উনি অন্ধকার অন্ধকার হয়ে আসছে, তো এমন ভয় পান উনি ঊর্ধ্বশ্বাসে দরজাটা খুলে যেই বেরোন, ওদিকে তখন ওই সিঁড়ি বেয়ে কিন্তু মার মেয়ে নেমে আসছে, পুরো ধাক্কা, মানে বিশাল বেদম জোরে ওদের সাথে এই ভদ্রলোকের ধাক্কা লেগে যায়। এবারে ওনার স্ত্রী বলে, তুমি এইভাবে ছুটে বেরিয়ে আসছো কেন? তখন উনি সাথে সাথে সামনে নিয়ে বলে, কোথায় ছুটে বেরিয়ে আসছি? আমি দরজা খুলে তোমাদের দেখতে না পেয়ে তোমরা কোথায় গেলে দেখবার জন্য আমি তাড়াহুড়ো করে আসছি। বলছে যে তুমি সত্যি কথা বলো কিন্তু, যে কি হয়েছে। আর মেয়েও চেপে ধরে, মেয়ের যেহেতু এরম ব্যাপারটা হয়েছে আগে, তখন বলে যে আরে মা তোরা কোথায় গেলি, এই লকডাউন ফকডাউন সব দিকে চলছে, তোরা আবার কোথা থেকে কোথায় গেলি, আর পুলিশের এই গাড়ি ফাড়ি ঘুরে বেড়াচ্ছে, ওই জন্যই ছুটে বেরিয়ে দেখতে আসছিলাম যে তোরা গেলিটা কোথায়, তোরা তো আমায় বলে যাসনি। উনি কিন্তু ব্যাপারটা পুরো এড়িয়ে যান, কিন্তু পরে কিন্তু অধিক রাতে উনি কিন্তু ওনার স্ত্রীকে পুরো ব্যাপারটা বলেন, এবং তখন কিন্তু ওনার স্ত্রী খুব চিন্তায় পড়ে যান, এবং ভদ্রলোকও খুব চিন্তায় পড়ে গেছেন, এবং ভদ্রলোক বলছেন যে দূর এই পাড়া প্রতিবেশীর সাথে আর কিন্তু আমি মিশবো না। তখন ভদ্রমহিলা বলছে কেন? বলছে দেখো আমরা তো তিনটে মানুষ, আমাদের প্রাণ আছে, আমরা এই ফ্ল্যাটটা কিছু না জেনে কিনে ফেলেছি, কি হয়েছে না হয়েছে আমরা জানি না, কিন্তু ওনারা সমানে বলছে যে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো। এই ব্যাপারটা ওনারা যখন জানেন আমার মেয়েটা ওইভাবে পড়ে গেল, তার প্রাণটা যেতে পারতো, আমিও ভয়ে দমবন্ধ হয়ে বা হার্ট অ্যাটাক আমার হয়ে যেতে পারতো, কিন্তু ওনারা আমাদের একটু কিছু জানালেন না। ভদ্রলোকের প্রচণ্ড অভিমান হয়ে যায়, বলে না আমি যেমন ওনাদেরকে কিছু বলবও না, কিছু জানাবও না, কিন্তু আমার প্রচণ্ড খারাপ লেগেছে যে ওনারা তাহলে কিসের আমাদের প্রতি ভালোবাসলেন, কিসের মনুষ্যত্ব এটা, যে এত বড় একটা ঘটনা যখন ফ্ল্যাটের মধ্যে হয়ে রয়েছে ওনারা জেনেও আমাদের বলছেন না, আর খালি বলছেন ফ্ল্যাটে থাকতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো। ওনার খুব অভিমান হয়ে যায়। এবারে কি হলো, ওই এরা যখন প্রথমে ফ্ল্যাটটা কিনে আসে তখন না কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা কিন্তু ওদের সাথে ঘটছিল। এই নয় যে 2-3 মাস পর থেকে এই ঘটনাটা শুরু হলো, কিন্তু তখন ওরা এই ঘটনাগুলোকে না গুরুত্ব দিত না। যেমন হঠাৎ হঠাৎ করে কোনো একটা রুমের টেম্পারেচার ওরা বুঝতে পারতো যে ফল করে গেল, বা খুব একটা রুমে ঢুকলো প্রচণ্ড গরম লাগছে, কিন্তু সেখান থেকে বেরিয়ে যখন পাশের রুমটায় ঢুকছে ওরকম হচ্ছে না, তো এরকম হচ্ছিল। তো সেটা বাচ্চা মেয়েটা সে বলছিল, এরা অত পাত্তা করেনি। আর ভদ্রমহিলা লক্ষ্য করতো আবার যে মাঝে মধ্যে খাবার পচে যাচ্ছে, হ্যাঁ, টাটকা খাবার এবেলা রান্না করে রেখে দিয়েছে ওবেলা খাবে বলে খাবারটা পচে গেল। তো এইগুলো ওনার কাছে খুব অস্বাভাবিক ওদের কাছে লাগছিল, কিন্তু এটাকে অত গুরুত্ব দেয়নি। সারা ঘরময় প্রচণ্ড সিগারেটের গন্ধ তিনজনই পাচ্ছে। তো ভদ্রলোক তখন বলছে আরে বাবা এই সিগারেটের গন্ধ আশেপাশে দেখছো না, এত ফ্ল্যাট কেউ খাচ্ছে সেখান থেকে আসছে, আমি না খেলে কি হয়েছে, বা কখনো প্রচণ্ড পচা গন্ধ বেরোচ্ছে। তা তখন ওই মানে লকডাউন চলছে, তখন বলছে দেখো আমি তো এখনো অবধি আমরা কি আশপাশটা ঘুরে দেখেছি, খুব ভালো করে দেখেছি কি হয়তো দূরে কোথাও কোনো একটা আবর্জনা স্তূপ বা কিছু রয়েছে ওখান থেকে গন্ধ ভেসে আসে, এরমভাবে যেটাই হতো না ওরা নিজেরাই আলোচনা করে ব্যাপারটাকে কাটিয়ে দিত। তারপর তো এই রকম দুটো ঘটনা ঘটে গেল, মারাত্মক মারাত্মক মানে একসঙ্গে দুটো ঘটনা ঘটে গেল। আচ্ছা, এরপরে কিন্তু একদিন ওনার স্ত্রীও প্রচণ্ড ভয় পান,
ওনার স্ত্রী যখন বাথরুমে যান, মানে যাবেন বলে ওই ডাইনিংটা ক্রস করেই তো যেতে হয়, উনি বেরোন। এবার যেহেতু ভয় পাচ্ছে, সবাই ভয় পাচ্ছে, তখন এরা বলেছে কি, স্বামী স্ত্রী মিলে আলোচনা করেছে যে মেয়ে উঠলে মেয়ের সাথে তো আমরা কেউ না কেউ যাব, আমরা কেউ কিন্তু একা যাব না, সবসময় দুজন মিলে যাব। তো ওই ভদ্রমহিলার হয়তো মানে বেগ, যে কোনো বেগই বলুন না কেন, সামাল দিতে পারিনি উনি। আর ওই মুহূর্তে তখন তো আর মনে থাকে না যে একে সাথে নিয়ে যাওয়ার ব্যাপার বা কিছু, আর অকাতরে হয়তো তারাও ঘুমাচ্ছে, উনি ওরকম বেরিয়ে গেছেন। বেরিয়ে গিয়ে উনি কিন্তু ওই রকম দেখতে পেয়েছেন যে বেসিনের কাছে ওই ওই একটাই পোজ, যে একজন মানুষ সে ওইভাবে পড়ে রয়েছে এবং দেহটা ওইভাবে তার পড়ে রয়েছে। কিন্তু ওদিন ওটা দেখে পুরো ভদ্রমহিলা ওখানে যেই ওটা দেখেছেন উনি পুরো ফ্রিজ হয়ে যান। কারণ এর আগে তো মেয়ে দেখেছে, বর দেখেছে, তারা বলেছে, উনি তো কোনোদিনও দেখেননি। উনি পুরো ফ্রিজ হয়ে যান এবং তখন উনি দেখতে পান ওই আস্তে আস্তে ওই যে পড়ে রয়েছে, ওটা কেউ একজন, একটা লোক ওই বেসিনের মধ্যে মাথা পুরো গোঁজা ওইভাবে পড়ে রয়েছে, এবার সোজা হয়। সোজা হয়ে এই আস্তে আস্তে এই বডিটা ভদ্রমহিলার দিকে ঘোরে, এবং যখন ঘোরে তখন ভদ্রমহিলা দেখেন মুখ চোখ কিচ্ছু ওনার বোঝা যাচ্ছে না, যেন পুরো মুখটা, ধরুন আমি এই যে কথা বলছি, আমার মুখটাকে কেউ যদি ইঁট দিয়ে বা কিছু দিয়ে পুরো থেঁতলে দেয় কীরকম হবে, ওই রকম পুরো একটা থেঁতলানো, পুরো একটা মনে হচ্ছে এরকমভাবে চ্যাপ্টা একটা মুখ ওনার দিকে ঘুরলো এবং সেটা থকথকে রক্তে পুরো পরিপূর্ণ। এটা দেখে যা হওয়ার সেটাই হলো, ভদ্রমহিলা তো অজ্ঞান হয়ে গিয়েছিলেন। যাই হোক, এরপরে তো ভদ্রলোক চিন্তা করতে লাগলেন যে এখন লকডাউনে কি করা যায়। আমরা তো মানে খুব সাংঘাতিক অবস্থায় পড়ে গেছে, না ওই অবস্থায় ফ্ল্যাট করতে পারবে, সেল করতে পারবে বা কিছু করতে পারবে, কিছুই পারছে না এরকমভাবে। তো ওই ভদ্রলোক আর ভদ্রমহিলার না এত অভিমান ওনাদের হয়ে গেছে, ওনারা না ওই আবাসনের পারতপক্ষে কারোর সাথে আর মিশছেন না। তা একদিন যখন ওই মানে বিকেল বিকেল ওনারা তিনজনে মিলে ওই আবাসনে একটা কোনায় একটা বেঞ্চেতে বসে আছেন, আর লোকজন হাঁটাহাঁটি করছে, সবাই কি ভালো তো, ফ্ল্যাটে কোনো সমস্যা হচ্ছে না তো, এরম বলে বলে চলে যাচ্ছে। যেটা হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছি, কোনো সমস্যা নেই। হাঁটছেন না কেন? না একটু বসে আছি, এরকম করতে করতে যখন একটু সন্ধে সন্ধে হয়ে আসে, সবাই মোটামুটি উঠে চলে গেছে হেঁটে, তখন ওনাদের চোখ যাচ্ছে একটা মানে অন্য একটা ফ্ল্যাটে, মানে অন্য দিকের একটা ফ্ল্যাটে, দোতলা, ফ্ল্যাটটা দোতলা, ওই মানে দোতলার জানলা থেকে একজন বৃদ্ধা, উনি বসে আছেন, বোঝা যাচ্ছে বসে আছেন, এবং উনি না এরম এরম করে ডাকছে ওদেরকে। তখন ভদ্রমহিলা বলছে, দেখো উনি আমাদের ডাকছেন। তখন বলছে যে কী করবে, যাবে, অনেক বয়স হয়ে গেছে, কি বলবে। তখন বলছে হ্যাঁ চলো, ডাকছে যখন যাই। তো বলছে যে ওনাকে তো কখনোই নিচে নামতে দেখি না, ফলে ওনার সাথে তো মেশা হয়নি, কথাও হয়নি, চলো একবার ঘুরে আসি। তো তিনজনে মিলেই ওখানে গেছে। ওখানে গিয়ে তখন ওই বৃদ্ধা ভদ্রমহিলা, উনি কিন্তু মারোয়ারি একজন, হ্যাঁ, উনি ওনার পরিচারিকা এসে দরজা খুলে দেন এবং উনি একাই থাকেন, ছেলেরা কোথায় বাইরে বাইরে থাকে, উনি একাই থাকেন। তো অনেক বয়স হয়ে গেছে, উনি একটা ইজি চেয়ারে ওই জানলার ধারে শুয়েছিলেন, উনি ডাকছেন ওখান থেকে। তো যাই হোক, এরা গিয়ে বসেছে। তখন ওনার সাথে কথা হচ্ছে যে আপনারা এসেছেন, আপনারা এখানে হাঁটাহাঁটি করেন দেখতে পাই, আমার তো আর আমার পায়ের অবস্থা খুব খারাপ, আমি নিচে নামতে পারি না, এরকমভাবে ভদ্রমহিলা খুব মানে পোলাইটভাবে কথাগুলো সব বলছেন। বলতে বলতে একটা সময় উনি বলছেন, আপনারা তো এত নম্বর ফ্ল্যাটে এসছেন না? তখন বলছে যে হ্যাঁ। তখন বলছে যে দেখুন, আপনারা যত তাড়াতাড়ি পারেন ফ্ল্যাটটাকে না বিক্রি করে দিয়ে আপনারা অন্য ফ্ল্যাটে শিফট করুন বা অন্য কোথাও যান, যা হোক কিছু করুন, কারণ আপনাদের সাথে তো একটা ছোট্ট মেয়েও রয়েছে, ওই ফ্ল্যাটে থাকার দরকার নেই।
তখন এরা বলছে কি যে আন্টি কোনো অসুবিধা আছে বলুন না আমাদের, যদি কোনো অসুবিধা থেকে থাকে আমরা তাহলে নিজেরা সাবধান হব। তখন বলছে যে কেন কেউ আপনাদের কিছু বলেনি? বলছে না কেউ কিছু বলেনি, খালি জিজ্ঞাসা করে এই কথা যে ফ্ল্যাটে কোনো অসুবিধা হচ্ছে না তো। তখন উনি বললেন যে আমি তাহলে বলেই দিই, কারণ আমি চাই না কোনো বিপদ আপনাদের ওপর নেমে আসুক। তখন বলে যে ওই ফ্ল্যাটে বহুদিন আগে, মানে বহু বছর আগে একজন ওই মানুষ, মানে একজন ভদ্রলোক থাকতেন যিনি কিন্তু ওই সুদের কারবার এই ধরনের কিছু করতেন। হ্যাঁ, বা উনি বলছেন যে সুদের কারবার বলবো বা কিছু ওই হয় না অবৈধভাবে চোরাচালান এই সমস্ত কিছু করতেন। মোট কথা ওনাকে একদিন ওই রকমভাবে পাওয়া যায় ওই বেসিনটার মধ্যে ওনার মুখ মাথা কেউ যেন থেঁতলে দিয়ে গেছে। হ্যাঁ, বীভৎস খারাপভাবে ওনাকে মার্ডার করে দিয়ে ওখান থেকে বেরিয়ে গেছে। দরজা ফরজা ভাঙা ছিল কিন্তু কোনো রকম আর কোনো ক্লু পাওয়া যায়নি, বা ওনাকে কিন্তু ইয়ে করা মানে ধরাও যায়নি যে কে এই ঘটনাটা করেছে বা কিছু। কিন্তু যে ব্যাপারটা ঘটিয়েছে সে অন্ধকার জগতের লোক এবং একজন সাধারণ, খুব সাধারণ মানুষকে সাধারণত এইভাবে তো খুন করে না। হ্যাঁ করে, কখন করে? যখন হয়তো কোনো বৃদ্ধ বা বৃদ্ধা রয়েছে, যেটা এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গয়না বা টাকার লোভে খুন করে দিয়ে গেল। কিন্তু একটা হাট্টা খাট্টা একটা লোককে কেউ এইভাবে কেন খুন করবে? নিশ্চয়ই সেও কোনো একটা ইনলিগাল কোনো কাজকর্মের সাথে যুক্ত ছিল, আর অন্ধকার জগতেরই কেউ এসে তাকে খুন করে চলে গেছে। তো যাই হোক, তো বলছে যে তারপরে যখন এই ভদ্রলোকের ফ্যামিলির তখন যোগাযোগ করা হয় এবং ওরা এসে কিন্তু ওই ফ্ল্যাটটাকে পুরোপুরি লক অ্যান্ড কি করে দিয়ে চলে যায়। না কোনো ওখানে পুজো করে, না কোনো হাবান করে, কিচ্ছু করে না। এরপরে ওনারা বহু বছর বাদে শুরু করেন ভাড়া দিতে, এবং ভাড়া টুকটুক করে দিতে থাকেন, কিন্তু কোনো ভাড়াটেই কিন্তু ওই মাস ছয়েক, হ্যাঁ মাস আটেক এর ওপরে কিন্তু যায় না। তারা প্রচণ্ড ভয় টয় পেয়ে কিন্তু ওই ফ্ল্যাট ছেড়ে তারা কিন্তু চলে যায়। তখন এনারা সিদ্ধান্ত নেন যে এবার এনারা মানে ফ্ল্যাটটাকে বিক্রি করে দেবেন। তো বলছি যে আপনাদের দেখেই সেটা বুঝলাম যে ওনারা ফ্ল্যাটটা বিক্রি করে দেওয়ার কথা চিন্তা পরবর্তী দিনে করেছেন। ব্রোকার এসে মাঝে মধ্যে এরকম লোক নিয়ে নিয়ে এসে দেখাতো, এটাও আমার নজরে পড়েছে। তো এই হচ্ছে ফ্ল্যাটের ঘটনাটা। কাজে আপনারা হয়তো এখন লকডাউন চলছে, এখন পারবেন না, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আপনারা ফ্ল্যাটটা বিক্রি করে দিন বা ফ্ল্যাটটা থেকে নিজেদেরকে সরিয়ে নিন। তখন ওনারা আর কি করবেন? ওনারা তো সাংঘাতিক খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছেন না। ওনারা তখন ওনাদের পারিবারিক পুরোহিতের সাথে যোগাযোগ করেন এবং তাকে ওই ওই যে যে সময়টা আর কি লকডাউন একটু করে শিথিল হচ্ছে কয়েকদিনের জন্য বা কয়েক ঘন্টার জন্য, ওনারা ওই ভদ্রলোককে নিয়ে আসেন, পুরোহিত মশাইকে। এবার উনি পুরোহিত আসেন, এসে নিয়ে বিভিন্ন পুজো পাঠও উনি টুকটাক করেন, করে বলেন যে এগুলো তো তান্ত্রিক বা এই ধরনের মানুষজনদের দিয়ে করানো দরকার ছিল। আমি সামান্য একজন পূজারী, আমি আর কি করতে পারবো? যাই হোক, তোমাদের যাতে সেই বলে না ধনে প্রাণে মারা যাওয়া, সেই ব্যাপারটা যাতে একটু হলেও আটকানো যায় সেই ব্যবস্থা আমি করে দিয়ে গেলাম। কিন্তু তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি ফ্ল্যাটটা বিক্রি করার চেষ্টা করো, কারণ যা শুনছি তোমাদের মুখে, ফোনে তো এরা এত কথা বলেনি, যা শুনছি তা কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার। কখন কি ক্ষতি হয়ে যায়, সন্তান নিয়ে রয়েছো বা সংসারেরও তো ক্ষতির ব্যাপার চিন্তা করতে হবে। এসব জিনিস একদম সংসারে থাকা উচিত নয়। তাতে কি হবে, আয় পয় কমে যাবে, হ্যাঁ তারপর জীবনহানি হতে পারে, অনেক কিছু ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, উনি এই ব্যাপারটা করে যাওয়ার পর থেকে এখনও কিন্তু ওনারা ওই ফ্ল্যাটে নাকি রয়েছেন, এবং তারপরে লকডাউন কেটে গেছে, অনেকগুলো দিন পার হয়ে গেছে, বছরও ইয়ে হয়ে গেছে, কিন্তু ওনাদের বক্তব্য হচ্ছে এখন না পুরো ব্যাপারটা যেন কেমন ভাবে একটু ছড়িয়ে পড়েছে, ফলে খুব একটা সুবিধা ওনারা করে উঠতে পারছেন না যে ফ্ল্যাটটা বিক্রি করে দেবেন।
মানে ব্রোকার লোক নিয়ে আসছে, কিন্তু পছন্দ হয়ে যাচ্ছে তবুও যেন ফ্ল্যাটটা বিক্রি হচ্ছে না। আর ওই পুরোহিত মশাই চলে গেছেন, মানে যা করার করে দিয়ে চলে গেছেন, তারপর থেকে হয়তো বেসিনে ওইভাবে আর কিন্তু ওই ব্যাপারটা দেখা যাচ্ছে না, ওই যে একটা অবয়ব বা একটা যেন মনে হচ্ছে একটা লোক পড়ে আছে, এই ব্যাপারটা ওনারা আর দেখতে পাচ্ছেন না ঠিক কথা। কিন্তু ওনারা বলেছেন যে ভালো ওনারা নেই, কারণ হচ্ছে কি বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত ঘটনা কিন্তু ফ্ল্যাট জুড়ে ঘটে চলেছে। এবং ওনাদের বক্তব্য হচ্ছে যে রাত্রিবেলা ওনারা যখন শুয়ে পড়েন তখন যেন মনে হয় কেউ হাঁটাচলা করছে, এরকম টুকটাক টুকটাক, মানে একটা ভয়ের আবহের মধ্যেই কিন্তু ওরা রয়ে গেছে, এখনো কিন্তু সেখান থেকে ওনারা পরিত্রাণ পাননি। তো যাই হোক, আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে একটু ছড়িয়ে দেবেন প্লিজ। আর অবশ্যই কমেন্ট করবেন, তাতে আমার ওই দাদাভাইকেও আমি কমেন্ট, তো উনিও জানতে চাইবেন কে কী বলল। তো আরেকটা কথা হচ্ছে যে আপনাদের সংগ্রহে যদি এরকম কোনো ঘটনা থাকে ভৌতিক বা অলৌকিক, যদি মনে হয় যে এই প্ল্যাটফর্মে বলতে চাইছেন, তাহলে একটু নক করবেন প্লিজ। আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই কিন্তু বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে খুব তাড়াতাড়ি আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে। নমস্কার।